আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঝিরঝিরিয়ে বৃষ্টি নেমেছে বাইরে। হামজা এলো রাত 11টার দিকে। দোতলা সিঁড়িতে ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকলো। রিমি এসে বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলার সদর দরজা দিয়ে ঢুকতেই একপাশে ডাইনিং রুম, তার আরেক বিভাজনে বসার ঘর। রিমি উঠে এগিয়ে গেল স্বামীর দিকে। হামজার হাত থেকে ওয়ালেট, ফোন এবং ভেজা হাতঘড়িটা নিয়ে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? হাতে কি হয়েছে আপনার? ভিজেছেন কেন? ছাতা ছিল না সাথে? সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে। হামজা সব কথা এড়িয়ে তা ঝাড়তে ঝাড়তে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝলো কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটার। বাকি সময় হই হই করে তাও নয়। গামছায় মাথা মুছতে মুছতে তরুকে ডাকলো হামজা। তরু, এদিকে আয় তো। কি হয়েছে বড় ভাই? তুলিকে ডাক। হাত মুখ ধুয়ে পাঞ্জাবি বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে। রিমি রান্নাঘরে ছুটল। তরু ফিরে এসে আস্তে করে বলল, ভাই, আপু আসতে চাচ্ছে না, খাবে না? তুই খেতে বস। শান এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে। বলেন, ওই বাদর ফিরবে না? কত রাত হলো, বাড়ি ফিরে কখন সে? যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে। আপনি বসুন। তা কেন ফিরবে? তুই শাসন করার বদলে আশকারা দিয়েই 3 দিন বেয়ারা বানাইছিস ওরে। নির্বাচনে ঝামেলা এগিয়ে আসছে তো এখন একটু ব্যস্তই থাকবে। এই নিয়ে ঘ্যান ঘ্যান করার কিছু নেই। জয় তো আর ছোট বাচ্চা না আম্মা, ওকে নিয়ে টেনশন করতে হবে কেন? আপনি বসেন। শরীর ভালো আপনার? ভালো। ভাত তুলে দিলেন শাহানা হামজার প্লেটে। একটু নিচু স্বরে জিজ্ঞেস করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম, তোরা কি করতেছিস কিছুই মাথায় ঢুকতেছে না আমার। তোর বাপটা আবার আসবে কখন? মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢুকানোরও চেষ্টা করবেন না। লবণ দিন। বাবা থানায় গেছে, চলে আসবে। গেছে বুঝলাম, আসবে কখন? আপনাকে তো খেয়ে নিতে বললাম, ওষুধ খাবেন খেয়ে, ঠিক আছে? থানায়? আবার থানায়? মাইয়া মারলো তো মরলো, আমার বাড়ির মানুষগুলারে ফ্যাসাদে ফেরে রেখে গেল। ও আম্মা, এই আলাপ কেন? বাবা যদি থানা কাছারি না ঘুরবে তো মেম্বার আবার হয়েছে কেন? জনগণের সমস্যায় এগিয়ে যাওয়াই তো বাবার কাজ, আর গ্রেপ্তার হবেই বা কেন বলেন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকলো। রিমি? রিমি লেবু কেটে এনে দাঁড়ালো। হামজার প্লেটে 2টো শসা ও লেবুর টুকরো তুলে দিল। হামজা ভেজা চুলে আঁচল নেড়ে চুল মুছিয়ে নিল। পাঞ্জাবির কলারটাও ভেজা। রিমি তা গুটিয়ে দিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল। অসময়ের বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে। আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে। হামজার ডিম খুব পছন্দ। মাঝে মধ্যেই প্রেশার হাই হয়ে যায় এই বয়সেই, তবুও কোনো কিছুতেই মান্যি করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে রিমিকে বলল, খেয়ে নাও। সবাইকে আলাদা আলাদা করে বলতে হবে নাকি? তরু বারবার পানি খাচ্ছিল। হামজা বলল, এত ছটফট করছিস কেন? আরাম করে খা। কোয়েল পাখি কাঁদছে বড় ভাই। তুলি সামলাবে, তুই খা। রিমি, তুমি খাইতে বসো, তুলিকে জয় এসে খাওয়াবে নে। রিমি খেতে বসলো না। এখন খেতে বসলে চলবে না। হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজনে দরকার হবে। বলল, আপনারা খেয়ে নিন, আপনার ওষুধ খেতে হবে। আমি আর তুলি আপু পরে খেয়ে নেব। জয় ভাইয়া আসুক, সকালে একসাথে খাবো। খাওয়া শেষ করে গোসলে ঢুকলো হামজা। রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুমে আধা খোলা দরজার বাইরে। হামজা লুঙ্গি পরে এসে বসলো বিছানায়। চুল থেকে পানি পড়ছে এখনো। প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজনীয়তা কি ঠান্ডা লাগে না এই লোকের নাকি? বোঝে না রিমি। তামাটে গায়ের রং, পুরো চামড়ায় হৃষ্ট দেহি পুরুষকে দেখলে চেয়ে ক্ষণকাল রিমি। কোনোদিন ভালোভাবে মাথা মুছে আসে না, পরে রিমির মুছিয়ে দিতে হয়। শুকনো তোয়ালে এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে বলল রিমি, একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি? অত যত্ন করার কি আছে? তুমি আছো তো করতে নাকি? বিয়ে করার তো একটু ফায়দা হোক, তাই না? কড়া চোখে তাকালো রিমি। হামজা কপালের উপর টোকা মারল একটা। রিমি বলল, হাত কেটেছে কি করে? এখনো কিন্তু বলেননি। আবারও বলছি, নিজের খেয়াল রাখবেন। হাতটা টেনে ধরে কোলে বসালো রিমিকে হামজা। শাড়ির লুটিয়ে পড়ে থাকা আঁচল কাঁধে তুলে দিয়ে পেট সহ কোমর জড়িয়ে ধরল। কপট চিবিয়ে বলল, আমি যদি আমার যত্ন নেব তাহলে তোমাকে কেন তুলে এনেছি? রিমি মাথাটা নুয়ে নিল। গম্ভীর হলো হামজার মুখ। এক হাত রিমির কোমর থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করলো। রিমি উঠে দাঁড়ালো হামজার হাত ছাড়িয়ে। ভেজা মাথায় আরও 2-1 বার হাত বুলিয়ে স্যাভলন আর তোলা এনে বসলো হামজার পাশে।
হামজা ফোনটা বিছানায় ছুঁড়ে দিল বিরক্ত হয়ে। রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে বলল, দেবরমশাই কল ধরছেন না তাই তো? আশা এবার রাখেন কেন? তার ফোন এখন কোথাও পড়ে আছে, সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানায় পড়ে আছে কারোর সাথে। পুচকে মানুষ, খুব বুঝতে শিখেছো এবারের ছেলেকে না? এ বাড়ি ও বাড়ি কি, ছোট থেকে এসব দেখে বড় হয়েছি, না বুঝতেও বুঝতে হয়েছে কে কি করছে, কখন কার স্বভাব কি। বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি। তাই নাকি? তো আমার ব্যাপারে কি খেয়াল তোমার বলো? আমি কেমন তুমি ছাড়াও? হামজার হাতের ক্ষততে খামচে ধরল রিমি। জানে মেরে ফেলবো একদম। চেনেন তো আমার বাপ ভাইদের, কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের দিয়ে। হামজা হেসে ফেল, হাতের দিকে তাকালো। যেই ক্ষততে মলম লাগা ছিল এতক্ষণ সযত্নে, সেখানে খামচে ধরে আছে, রক্ত বের হচ্ছে নখের আঁচড়ে। হামজা কিচ্ছু বলল না, তার চোখে দুষ্টু হাসি খেলা করছে। তা খেয়াল করে দাঁত খিচে জিতের সাথে বলে উঠল রিমি। আর জয় ভাইয়ার ব্যাপারে খুব ভালোই জানি। রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারে না, কাজ হলো ওর কথাই। হামজার মুখের হাসি মিলিয়ে গেল। অন্য কোথাও তো থাকতে পারে, কোনো বিপদ টিপদ তো হতে পারে নাকি? তার আর কি বিপদ হবে? সে নিজেই একটা আস্ত বিপদ মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষদের জন্য। জয়ের ব্যাপারে রিমির এসব তেসরা উক্তি শুনতে ভালো লাগছিল না হামজার। গম্ভীর হলো। তোমার উপর কোনোদিন খারাপ নজর দিয়েছে নাকি? না, তা দেয়নি। তাহলে? রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে। হাতে অ্যান্টিসেপটিক লাগানো শেষ করে উঠে দাঁড়ালো। হামজা বলল, জয় দুষ্টু, বেপরোয়া, অসভ্য, সেসব সত্যি, কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক নয়, জানো তো নাকি? রিমি কথা বলল না। হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে। এবার চট করে পা ধরে শুয়ে পড়ল রিমির কোলে মাথা রেখে। চোখ বুজে বলল, কথা বলছো না কেন? আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে, তা জানি, কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুজে। জবাব না পেয়ে রিমি জিজ্ঞেস করে, হাত কেটেছে কিভাবে? দেয়ালে ঠেস লেগেছিস? দেয়ালে ঠেস লাগলে এভাবে কাটে না হাত। হুঁশিয়ারি দেখাচ্ছ আমার সঙ্গে? ইন্টারেস্টিং তো। তো বলো তো, দেয়ালে ঠেস লাগলে কিভাবে হাত কাটে? তা জানি না, তবে মানুষ অথবা লোহা পেটাতে গিয়ে এভাবে হাত কাটে সেটা জানি। কি পিটিয়ে এলেন? আমার পেশা দুটোই। পেটানো? হ্যাঁ। নতুন কি? আমি তো ভদ্রলোক নই রিমি। রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে। হামজার চাপ দাড়িতে হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বলল, কদিন বাদে আপনি হবেন মেয়র, এরপর মেয়র অফ পার্লামেন্ট। আমি হব তার ঘরণী। আব্বু বলতো রাজনীতিবিদদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসের লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না। আমি বললাম বিয়ে করলে এই রাবণটাকেই করব। হামজা খপ করে রিমির হাতটা ধরে ফেলো, আরো শক্ত করে কোল চেপে শুয়ে পড়ল। কেন কেন তোমার মতো পুচকে রাবণকে বিয়ে করতে চাইলো? ভয় করলো না তোমার যদি খেয়ে ফেলে? নিঃশব্দে হাসল রিমি। হামজা একেবারে পেঁচিয়ে ধরে ফেলার আগেই এক লাফে গা ঝেড়ে উঠে সরে দাঁড়ালো। হামজা আদশা হয়ে বসে বলল, রিমি, দরজা আটকে দিয়ে এসো। পারবো না। হামজা একটা মোটো বই তুলে নিল হাতে। এখন অভ্যাসবশত চশমা চোখে হেঁটে ভারী বইখানা পড়তে বসার কথা, তা না করে ধমক দিল, আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের সময় পত্রিকায় কিন্তু বের হবে। আমাকে টলারেট করতে পারবে না কিন্তু। অবাধ্যতা পছন্দ না আমার একদমই। ছি, কি মুখের ভাষা! আমি আপনার পার্টির মেম্বার না, বউ আপনার। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠ হেলান দিয়ে বসলো। ফোন কানে ধরে রিমির উদ্দেশ্যে বলল, পালাতে পারবে নাকি? হ্যাঁ সাহেব। কোথায় তুই? রাত বাজে কয়টা দেখেছিস? দেরি হবে আসতে, ক্লাবে আসি। ক্লাবে কি করছিস? ক্যারাম খেলছি। ঢক ঢক করে গিলছে কে? যে আমার নাম জয়, ভদ্র নাম জয় আমির। জেনে আনন্দিত উপকৃত হলাম। সাহেব, আপনি বাসায় গেলেন কখন? মামা এসেছে বাসায়? রিমি এসে কাছে দাঁড়াতেই এক হ্যাচকার টান দিয়ে ফেলে দিল বিছানায় ওকে। দাড়ির গোফের মুখটা গলায় ঠেকলো। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসেনি এখনো? তাড়াতাড়ি বাড়ি আয়। দুপুরের পর পৌরসভায় কাজ ছিল, যাসনি? আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন। ঘন্টাখানেকের মধ্যেই বাড়িতে যেন তোর পা পড়ে, ঠিক আছে? নয়তো থাপড়ে তেরামি সোজা করে দেব। কলটা কেটে দিল জয়। হামজা রিমির দিকে তাকিয়ে বলল, স্বামীর খেদমতে গাফিলতি করতে নেই, জানো না? এই অবাধ্যতা মেনে নেব না আমি। রিমি হামজার খোলা পিঠ খামছে ধরল।
জয়কে এত প্রশ্রয় কেন দেন আপনি? ওকে খারাপ করার পেছনে শতভাগ হাত আপনার রয়েছে। এটা কি ওর ভালো চাওয়া নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোঁটের এক কিনারে আলতো একটা চুমু খেয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেয়ালটা তা খুব মসৃণ রিমি। বলতে পারো মুদ্রার এপিটোপিট। পদার্থ কিন্তু একই, শুধু পাঁচটা বিপরীত। জয় স্বাধীন চেতা ছেলে। ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করে শুধু বাধা দিতে ইচ্ছা হয় না ওর কোনো কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। তার চেয়েও বড় কথা হলো দিন শেষে আমি শুদ্ধ নই। সকাল 7টা বাজলো অন্তর ঘুম থেকে উঠতে। ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে। রাত জেগে পড়তে হয়। মাঝে মাঝে অন্তর ইচ্ছে করে এক রাতে যদি অনার্সে এই 4টা বছর শেষ হয়ে যেত আর সে আইন বিভাগে ভর্তি হয়ে যেত স্নাতক করতে। তার কিছুদিন পর উকিলের ওই সাদা কালো পোশাকটা গায়ে চড়তে পারত। দ্রুত অজু করে এসে ফজরের নামাজে বসলো। আম্মা উঠেছে। রান্নাঘর থেকে ঠুকঠাক আওয়াজ আসছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো। বড় বড় কচুরিপানা জন্মেছে পুকুরে। আজ তার ডাহক পাখির দেখা পেল না। গিল ধরে দাঁড়ালো। মাথায় সারাটা প্যাচ কাটে আজকাল। সকাল থেকে শুরু হয়, গভীর রাতও শেষ হবার নাম নেয় না। আব্বুর কাছে গত রাতে জিজ্ঞেস করেছিল অন্তু হামজা পাটোয়ারির ব্যাপারে। হামজা ভার্সিটির ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মী। তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায়। বাপের কাউন্সিলর হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে। তার বাপকে কেউ ভোট দিত না কোনো কালে। তার বদৌলতে ভোট পেয়ে কাউন্সিলর হয়েছেন হুমায়ুন পাটোয়ারি। হামজা চৌধুরী এবং বাক্য নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ। সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাছে তার নাম ভগবানের মতোই। তারা জপে বেলায় বেলায়, আবার তরুণদের কাছেও বেশ সমাদৃত। তবুও কোথায় যেন ঘাপলা রয়ে গেছে তার মাঝে। ক্ষমতার নেশার পিছনে খুব ক্ষিপ্ত গতিতে ছুটছে হামজা। এবার বাবাকে কাউন্সিলর পদ থেকে সরিয়েছেন। চাইলেই হুমায়ুন পাটোয়ারি আবারও কাউন্সিলর এবং নিজে মেয়র হতে পারত। জেলার 2 সমাজসেবক নেতাকর্মী পাটোয়ারি পরিবারেই থাকত। তা করেনি হামজা। এখানে হামজাকে চৌধুরী এবং ক্ষুরধার এক রাজনীতিবিদ বলার সুযোগটা আছে। সে যা নাম কামিয়েছে জনসাধারণের কাছে, তা থেকে অনায়াসে বাপ ছেলের পদপ্রার্থী হলে জিতে যেত দুজনেই। কিন্তু সে এখানে মানুষদের মাঝে একটা কৃতজ্ঞতাবোধের জায়গা রেখেছে যে হামজা সুযোগ এবং ক্ষমতা থাকতেও তা কাজে লাগিয়ে পদ নেয়নি, বরং সে শুধু সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠিত হতে চায়। কথাগুলো শুনে অন্তর মনে হলো নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসেবে চরম ধূর্ত চাল সম্পূর্ণ। তাহলে মানুষ হিসাবে কেমন এটাও নিশ্চিত প্রায়। হামজা জিতে যাবে এবার। অন্তুকে আপুকে জিজ্ঞেস করলো, এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে, তাই তো? তাই তো করার কথা। মশারি টাঙিয়ে দিয়ে আয় তো আমার ঘরে। প্রেশারের ওষুধ খেয়েছি, ঘুম আসছে। সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে সেখানে মনে হয়েছিল এই পরিবারকে তার মতোই সবাই ঘৃণা করে। এখন মনে হচ্ছে শুধু মাত্র ভুক্তভোগী ছাড়া কেউ এই পরিবারকে দোষারোপ অবধি করবে না। অর্থাৎ আকিব পরিবার দ্বিধায় রয়েছে, সাথে সে ঝুলে আছে জয়ের পক্ষ থেকে আসা সম্ভাব্য অ্যাকশনের জন্য। আবার মনে হচ্ছে জয় কিছুই করবে না। করতো তো। হামজা বিয়ে করলো মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি আহসানকে। মেয়রের ভাই ফারুক আহসানের সঙ্গে কিসের এক আলোচনা বৈঠকে গিয়ে প্রথম দেখেই রিমিকে পছন্দ হয়েছিল। তোর নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তি তো কামিয়েছে হামজা এই বয়সেই। তার নাম খারাপ করার জন্য আছে একজন যাকে সে খুব যত্নে পালছে, জয় আমির, হামজার ফুফাতো ভাই। জয় পেয়ে পড়া কার্যক্রম সকলের কম বেশি জানা, তবুও সে ভার্সিটির ছাত্র দলের লিডার। কেন, কিভাবে, এটাও ভাবার বিষয়। তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞেস করা যায় তারা সমস্বরে স্বীকার করবে তাদের নেতাকর্মীকে খুব পছন্দ তাদের। জয় ভালো লিডার তাদের। তার চঞ্চলতা এবং দুষ্টামি ছাড়া আরও কিছু একটা অবর্ণনীয় রয়েছে যেটা আকর্ষণীয়। দায়িত্বহীন বলা চলে না। রাজনৈতিক কাজকর্মে যেমন 16 আনা, দুষ্টু কাজেও সে ব্যাপক পারদর্শী। সামনে পৌরসভা নির্বাচন আসছে। বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে, এর রব মুখে মুখে উঠে গেছে। সরাসরি ছাত্রনেতা থেকে সংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনরব ছাড়িয়েছে তার নামে। চতুর হামজা এত তাড়াতাড়ি এত দূর ওড়ার মতো বোকামি করবে না। সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবারে মেয়র পদপ্রার্থী। অন্তর রাজনৈতিক বিষয়াদিতে আগ্রহ ও বিদ্বেষ দুটোই সমান। সাথে রয়েছে সমাজ নিয়ে চিন্তা ভাবনা।
নিজের নামের সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াস দৌড়ে চলেছে সে। তার জন্য তার সমাজ, রাষ্ট্র, অপরাধ, কূটনীতি, রাজনীতি, সুনীতি, দুর্নীতি সব জানা চাই, সব। কাউন্সিলর সাহেব চাঁদনিকে বলেছিলেন টাকা নেবেন। সেদিন রাতে সেই টাকা কেউ বা কারা এসে লুটে নিয়ে গেল। এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আবাস ছেড়ে উঠতে না চায়, টাকা দিতে বিকৃত বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কেন? সুস্থ মানুষ দেবে না? হুমকি দিতে পারত, তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত। অথচ অমানসিক বর্বরতা একটা মেয়ের সাথে। আসলে ঘটনা কি? গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পরে এক পাশে একটু ভিতরে। গাছপালায় ছেয়ে আছে বিল্ডিংয়ের আশপাশের চত্বরটা। কেউ একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়েছে, তার নাম ধরে এমনভাবে ডাকলো যেন বহু দূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান পারফিউমের কড়া গন্ধটা। চমকে উঠে পিছনে দূরে সরিয়ে দাঁড়ালো অন্তু। আরভিন? ডাকটা শুনতে এমন লাগছে কেন? বহুকালের পরিচিত এবং ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে দেখলো, খুব কাছে এসে দাঁড়ালো জয়। কুত্তা দেখে ভয় পাও দেখছি সিস্টার? স্যার, আমি কাহিনী ঠিক বুঝলাম না। একদিন কুকুরকে সিনিয়রের সংজ্ঞা শেখাও, আরেকদিন ভয় কুকড়ে যাও, ব্যাপার কি? অন্তু জবাব দিল না। জয় ঘাড় পাকা করে দেখলো অন্তুকে, যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। জবাব দিচ্ছ না কেন? ইচ্ছে করছে না। ঠুকছো ডিয়ার। পেইন। জানো, আমি সিংহ বা বাঘ নই। খপ করে থাবা দিয়ে শিকার ধরি না, কারণ আমি বাহাদুর না। তোমার ভাষ্য মতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে, তার মধ্যে একটা হলো স্যাঁচরামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে, ধীরে সুস্থে, নির্লজ্জতার সাথে ধরবো তোমায়। তুমি ঝরঝর করে ঝরে পড়বে, বুঝতে পারিছ? অন্তুর বুকটা কাঁপলো। জয়ের মুখে নির্বিকার ওই হাসি গায়ে কাটা দিচ্ছে। শান্ত স্বাভাবিক স্বরে বলছে কথাগুলো। লোকে জয়কে পাশ কাটাচ্ছে, সালাম ঠুকছে, কেউ হাত মেলাচ্ছে। আমার এলাকায় গেছিলে কেন সেদিন? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এবারেও জবাব দিল না অন্তু। জয় অন্তুর দিকে ফিরল। কেন গেছিলে? অন্তু কথা বলল না। সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয়। সুন্দর করে বলল, ইচ্ছে করছে এক টানে তোর নেকআপটা খুলে ছিঁড়ে ফেলি। শাড়ি, ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাঁচা আমি। কেন গেছিলি ওই দিকে? ধৈর্যতে মানল না জয়ের কথাটা। এত আত্মমর্যাদাহীন হয় সাহস নেই অন্তুর। নিজের ধিক্কারে মরে যাবে সে। গিয়েছিলাম, কি করবেন? ফাঁসি দেবেন অথবা রেস্ট্রিকশন দেবেন? আমি কি করতে পারবো না পারবো? ছি, তা দেবো কেন? জিজ্ঞেস করছি কেন গেছিলে, রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউরে উঠল অন্তর। ক্যাম্পাস ভর্তি লোক। বেজ্জিতমূলক কিছু না ঘটুক তা সামলাতে এতক্ষণ চুপ ছিল। এবার আর হলো না। অন্তু বলল, ঘুরে দেখতে গিয়েছিলাম। ভিকটিমের বাড়ি? এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনাদের উপর। ইনভেস্টিগেশনে নেমেছো তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকে এবার দোষী করতে চাইছো কোন সুখে? আচ্ছা বাদ দাও সেসব, বলো সন্দেহ সত্য হলে কি করবে? কিছুই করার নেই। নিশ্চয়ই আছে, কিন্তু কি করার আছে? সৃষ্টিকর্তাকে ভয় করুন, তিনি ছেড়ে দেন না। ধরেও তো না। আছে তো সৃষ্টিকর্তা, না? তিনি ধরলে আর পালানোর পথ পাবেন না। আচ্ছা আচ্ছা, সেরকম সৃষ্টিকর্তা টাইপের কিছু থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে। পুলিশই ধরুক অন্তত। বেশি দিন পুলিশের সাথে রেশারেশি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো যাতে আমাকে পুলিশ ধরে। আর তুমি নিজের চেয়ে বেশি আমার চিন্তা করছো, প্রেমে পড়েছো আমার। অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা আখ্যা দেওয়া যায় না চেহারাটাকে। ফর্সা বা কালো নয়, শ্যামলাও নয়, তামাটে ইটরঙ্গা চেহারা। নাকটা সরু, হাসিটা অদ্ভুত জন। পরনে সাদা ধবধবে লুঙ্গি, পায়ে চড়ার বেল্টওয়ালা স্যান্ডেল। তার বেল্ট আটকে না কখনো জয়। গলার চেইন ঝুলছে, তাতে ইংরেজিতে যে লেটার লকেট হিসাবে রয়েছে। বাম হাতে আজ রিস্টলেটের বদল একটা রূপালি বালা। ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিচ্ছিরি অদ্ভুত। চুলগুলো ফ্যান্স কাট, সুবিন্যস্ত, অথচ জয়ের আজব মুগ্ধ হবার মতো চেহারা এবং গড়নে অন্তর ঘেন্না উতলে এলো। বলল, কি করবেন আপনি আমায়? কি করেছি আমি? কিসের নোংরা খেলায় মত্ত হবার পরিকল্পনা নিয়ে বসে আছেন?
ভয় পাচ্ছ আরমিন? জি পাচ্ছি। কেন কেন? ভয় পাওয়া উচিত। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেলে চলবে কেন? তুমি এসেছো আমায় খুলতে, আমি গেছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে। সেদিন আমার দেয়া সিগারেট তুমি পায়ে পিষে চলে গেলে। যাক, ধরো নির্বাচনের ঝামেলায় সেটা না হয় ভুলে যেতাম। তুমি কাল গেছিলে ওই বাড়িতে কেন? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না। বেমানান লাগে। খারাপ লেগেছিল পরিবারটার জন্য। দেখতে গিয়েছিলাম মাত্র। এই জন্যেই কয় মানুষের নাই 12 হাত কাপড়ের কাঁচা, বোঝে না বাল, ছিটতে যায় ডাবের গাছের ছাল। রহস্য করবেন না, সোজা করে বলুন কাহিনী কি? গলার আওয়াজ উঁচু যেন না হয়, খেয়াল রেখো। এই মাঠে কবর দিয়ে দেব একদম। আরমিন, তুমি বলো কি চাও? আমারই বিপরীতে খেলে পারবে তুমি? রাতে সবাই শুয়ে পড়লে অন্তু পড়ার টেবিলে বসলো। পরে মনোযোগ পাচ্ছিল না, নানান চিন্তা। দরজায় ধাক্কা পড়ল। ধাক্কাটা কার বুঝলো অন্তু। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলল। মার্জিয়া ভেতরে এসে অন্তুকে জিজ্ঞেস করলো, পড়ালেখার কি খবর তোমার? ভালোই। বসুন আপনি। শোনো, তুমিও তো আমার বোনেরই মতো। তুমি আমায় যতটা পর ভাবো, আমি কি আসলে অতটা খারাপ? জি না, অতটা খারাপ না। তার মানে একটু খারাপ? কি বলতে এসেছেন? এমনি আসতে পারি না? অবশ্যই পারেন, তবে এমনি আসেননি। তোমার তো অনার্স সেকেন্ড ইয়ার শেষের দিক। তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি? আছে তো। তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি, সেই হিসাবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে না? জি আছে। তুমি নিজে এখন তো একটু ভাবতে পারো। জি ভাবছি আমি বিয়ের শাদীর কথা। মনের মতো পেলে বিয়ে করে নিব। আপনি এত টেনশন করবেন না ভাবি। তোমার মনের মতন ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানিয়ে আনি, কি বলো? তোমার মনের মতো কোনো ছেলেও আছে এই আল্লাহর দুনিয়ায়? কিরকম চাও তুমি? যে তোমার এইসব কটকটে শক্ত কথা মেনে বিলাইয়ের মতন তোমার পিছু পিছু চলবে, এরকম চাও তো তুমি? তোমার মতো মেয়েকে কোনোদিন কেউ বিয়ে করে নিয়ে বাড়ি তুলবে না। ছেলে মানুষ কি গোলাম? কামাই রোজগার করে খাওয়াবে, আবার তোমার আলগা ভাব দেখবে? ভাব দেখে বাঁচি না আমি তোমার। মরেও তো আর যাচ্ছেন না, তাই না? আপনি আপনার ঘরে থাকেন, আমি আমার ঘরে। এমন নয় সব সময় আমার ভাব আপনার চোখের সামনে থাকে। সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুঝে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে, দেখবেন আর আমার ভাব আপনার চোখে পড়ছে না। আর এমন তো মোটেই নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছে বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিউরে উঠল মার্জিয়ার। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার উঠেই অন্তু সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায়সারা কথাগুলোতে রিরি করে উঠল সে। মরিনি, এই নিয়ে আফসোস তোমার? আবার ব্যথা? জি না, আফসোস নেই। ভুল বুঝছেন আপনি। কথার প্রেক্ষিতে বলেছি। শান্ত হন, রাত অনেক, চেঁচালে লোকে খারাপ বলবে। এই ব্যথা কি? হ্যাঁ, তোমার মুখে জুতা মারা উচিত। আজ কয়েকদিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না। আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয়ই, যাতে তাড়াতাড়ি মরি। এটাই তো বুঝাইলা তোমার কথার মাধ্যমে। আপনার আমাকে নিয়ে সমস্যাটা কি? তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটাই তো আমি নিজেও বুঝি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু, ওইটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না আমার। বাড়ির যে অবস্থা, তার ভিতরে জান দিয়ে পড়ালেখা করা, এটাও সহ্য হয় না। অন্তু ঘাড় নাড়ল, সে বুঝেছে। শোনো, কাল আমার চাচাতো ভাইয়ের বাড়ির লোক আসতেছে তোমায় দেখতে। যদি কোনো উল্টাপাল্টা করো আর আমি বাপের বাড়ি চলে যাই, তোমার ভাই যে তোমাদের শান্তিতে রাখবে না তা জেনে রাখো। ভাই আমাদের কিছু বলবে না ভাবি, আপনাকে গিয়ে নিয়ে আসবে ও বাড়ি থেকে। দিনকাল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। চারিদিক সংকটময়, সংকীর্ণ হয়ে উঠছে। ভাবে আচরণ দিন দিন রহস্যময় আর আরও উগ্র হয়ে উঠছে। আমজাদ সাহেব খুব গম্ভীর আর শীতল মানুষ। শিক্ষিত মানুষটার ব্যক্তিত্ব প্রখর, তাতে দাগ না লাগাতে তিনি সব করবেন। অন্তু কথা বলে, অথচ আমজাদ সাহেবের নীরবতার মাঝে যেন তেজ নিহিত। কাল আব্বুর কাছে একজন পাওনাদার এসে বসে থেকে গেছেন ঘণ্টাখানেক। আব্বু লোকটাকে বেশ তোষামেত করেছিল, যেটা আব্বুর আত্মমর্যাদার খেলাপি অনেকটাই। লোকটার মুখে সন্তুষ্টি নেই।
অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করছিল লোকটাকে একটু খুশি করার। 2 দিন সময় চেয়ে নেবার ভালো লাগেনি অন্তুর। আখির কথা মাথায় এলো আবার। এভাবে সময় চেয়েছিল নিশ্চয়ই আখির পরিবার। আচ্ছা, আখির এই বিভৎস অবস্থার পেছনে এছাড়াও আরও কি কিছু আছে? ঘর থেকে বেরিয়ে এলো। তার পাগল পাগল লাগে আজকাল। না, এভাবে এটুকুতেই হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না আগামীকালে। তাকে সব কিছুতে স্বাভাবিক থাকার ক্ষমতা অর্জন করতে হবে। সে চেষ্টা করছে তাই। আখির ডেড বডির কথা মাথায় আসলে ভেতরে ভেঙে চুরে আসে। মাথায় ভয়াবহ চাপ পড়ে। প্যানিক এসে জড়ো হয়। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভেতরে নারী সত্তাটা। মানসিক ভারসাম্য হারানোর জোগাড় হয়। তবু শান্ত রেখেছে নিজেকে। এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না, একটুও না। অন্তুদের বাড়ির দুপাশে পুকুর, কচুরি পানা ভরা। পুকুরটা মেজো চাচা আফজাল আর ছোট চাচা আফতাবের। মেজো চাচা কুড়িগ্রাম অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন, আর ছোট চাচা চাকরির সুবাদে ঢাকা থাকেন। আছরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যাস। প্রতিদিন এ সময় কচুরিপানার স্তূপের উপর ডাহুক পাখিরা হাঁটে, দেখতে ভালো লাগে। আজ দেখা যাচ্ছে না। তত্তর করে ঘুরে বেড়াই ডাহুকগুলো। আগে অন্তিকে সে ফাঁদ পাতার পরিকল্পনা আঁটত পাখিগুলো ধরার জন্য। মারামারি লেগে যেত অন্তুর সাথে। অন্তুর কথা, প্রাণী হত্যা মহাপাপ, আর প্রাণী যদি পাখি হয় তা স্বীকার করা ডাবল মহাপাপ। সে কোনোদিন অন্তিককে পাখি ধরতে দেয়নি। আজ ভাবির চাচাতো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল, আসেনি। আমজাদ সাহেব 2 দিন পর আসতে বলেছেন। আখির কথা মনে পড়ল। আজ 2 দিন হলো খুব জানতে ইচ্ছে করে জয় আগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কি করেছে। বিরক্ত হয়ে উঠল অন্তু নিজের ভাবনার উপর। ঘুরে ফিরেই ওই ঘ্যাচালে মন চলে যায়। বাড়িতে নীরব অশান্তি চলছে। সরকারি প্রাইমারি স্কুলে মাস্টার ছিলেন আমজাদ সাহেব। দিনকাল চলেছে কোনো মতে। কিন্তু অন্তু বড় হয়েছে, অন্তিক বড় হয়েছে। সেই অবস্থায় বাড়ি না করলে নয়। বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেননি। অন্তিক যদিও বা জিদ ও ঝামেলা করত, অন্তু সেটুকু করেনি কোনোদিন ছোটবেলা থেকে। আব্বু শখ করে কষ্ট করে কিছু দিতে চাইলে হাসি মুখে অভ্যাস লাগবে না আব্বু, এই জিনিস আমার পছন্দ বা প্রয়োজন না। সেক্ষেত্রে বাপ হিসাবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অত্যন্ত একটা উপযুক্ত বাস স্থান দেওয়া। শেষ পর্যন্ত এই তো বছর 2 আগে ধার দেনা করে এবং কিছু গোছানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুললেন। একতলার ছাদ হতে হতে টাকার সংকট পড়ল। পুরনো বাড়ি ভাঙ্গার ফলে থাকার জায়গার সংকট হলো। সেই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়ালো। এতে আরও অনেকটা ঋণ হয়ে গেল। অন্তু জানতো না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছেন, যার সুদ আসল মিলে এখন জানের উপর ঠেকেছে। অন্তু দাদার বাড়ি কুড়িগ্রাম, তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটা জমির মালিকানা পেয়েছিলেন সেই দিনাজপুরও। আমজাদ সাহেব এখানে বসতি গেড়েছেন দেনার দায় থেকে মুক্ত হতে। আমজাদ সাহেব কুড়িগ্রামের জায়গা বিক্রির বায়নামার টাকা নিয়েছেন। এছাড়া আর উপায় ছিল না। পাওনাদারেরা ঘাড়ির উপর উঠে আছে। সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণ সমান্তরাল হারে বাড়ছে। বিপত্তি বেঁধেছে মেয়েছো চাচাকে নিয়ে। ভদ্রলোক বিশাল খামারের মালিক। খামার আমজাদ সাহেবের জায়গার অর্ধেকটাতে চলে এসেছে। ক্রেতা লোকটা ততদিন রেজিস্ট্রিতে যাবে না যতদিন জমি পরিষ্কার ঝামেলামুক্ত না হয়। এটাই স্বাভাবিক। কোনো ক্রেতাই টাকা পয়সা খরচ করে ভেজাল জমি কিনতে আসবেন না। মেজো চাচা আমজাদ সাহেবকে জমি দিতে রাজি নন। তিনি বলেছেন, আমজাদ এখানে থাকে না, জমির দেখভাল করে না। তাছাড়া ও তো দিনাজপুরে একটা জমি পেয়ে সেখানে বাড়ি করে বসবাস করছে। তাহলে এখানে আবার কিসের জমি পাও না? কোনো জমি পাবে না ও এখানে। সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে সালিশ বিচার করে অবশেষে রায় এলো। খামার হবার পরও আমজাদ সাহেবের জমি যে অর্ধেক খালি পড়ে আছে সেটুকু তিনি পাবেন। বাকিটাই আশা ছাড়তে হবে। তাতে যে অর্ধেক বাকি আছে সেটুকু দিতে রাজি হয়েছেন আফজাল সাহেব।
বাকি যেটুকুতে ওনার খামার রয়েছে সেটুকু উনি দেবেন না। এ নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকুও দেবেন না। আমজাদ সাহেব কেবল দীর্ঘশ্বাস ফেলেন। তার শুধু একটা কথা মাথায় এসেছে, জোরজার মুল্লুক তার। প্রতিদিন পাওনাদারেরা আসছে বাড়িতে। আব্বু শুকনো মুখটা অন্তর কলিজা ছিদ্র করে বিচ্ছে। আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষটা যেমন মিয়ে যান। পাওনাদারের সম্মুখে মেজ চাচার দাবি, আমজাদ যেহেতু এখানে থাকে না, ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই। তিনি নিহাত ভালো মানুষ বলে অর্ধেকটা তাও দিচ্ছেন। এসব শুনে অন্তর রক্ত টগবগিয়েছে। নিম্ন মধ্যবিত্তদের জীবন এমনই হয়, এসব বুঝিয়ে সান্ত্বনা দিয়েছেন নিজেকে। জীবনটা জটিলতা আর ধ্বংসত্রাসে ভরপুর হয়ে উঠেছে। সে এই জীবনে এমন পাপ তো করেনি যার প্রতিদান স্বরূপ এত কঠোরতা প্রাপ্য। আম্মু চেঁচিয়ে ডাকছে। অন্তু অতিরিক্ত অন্যমনস্ক, বারবার ডাকে তার হুঁশ ফেরাতে হয়। আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? রাবিয়া বেগম রোদে কুমড়ো বড়ি শুকাতে দিয়েছিলেন, তা তুলতে বসেছেন। তোর বাপ ডাকতেছে, যা শুনে তোরে ছাড়া বেহুশ হয়ে ওই লোকটা। দূরে থাকিস কেন? ঘরে ঢুকতেই সুরমা আতর মিশ্রিত একটা সুগন্ধ নাকে এসে ঠেকল। আব্বু আছরের নামাজ শেষে জায়নামাজেই তসবিও গুনছেন। অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে অগ্রসর হয়। আমজাদ সাহেব বাধা দিলেন, তুই বিছানায় বস, আমি এই বসাতেই মাগরিব পড়ে উঠব। আজ আর মসজিদে যাব না, শরীর খারাপ। অন্তু কথা শুনল না। আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে পা ঝুলিয়ে বিছানায় বসতে পারে। আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ল। আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু জিজ্ঞেস করল, শরীর ভালো তোমার? আছে ভালোই, আলহামদুলিল্লাহ। কি শুদ্ধতম চেহারা, এক থুতনি চাপ দাড়িতে হালকা পাক ধরেছে, মেহেদির রং উকি দিচ্ছে, গভীর চোখ, পুরো ঠোঁটের বিশাল দেহি মানুষটা, ভারী গম্ভীর কণ্ঠস্বর। এক পা গুটিয়ে বসেছেন, সে পায়ে নখে কালো দাগ। অন্তু তাতে হাত বুলিয়ে বলল, কোথাও ব্যথা পেয়েছিলে? রক্ত জমেছে নাকি নখে? ব্যথা পাওয়ার কথা মনে পড়ছে না, তবে ওখানে একটু ব্যথা আছে। বাড়িতে কি হয়েছে রে অন্তু? সব ঠিকঠাক। কি হবার কথা ভাবছো? প্রেশার হাই হলে সুখ লাগে তোমার? তুই আমার মা না, আমি তোর বাপ। হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে? করতেই পারি, তুমি ওল্ড জেনারেশনের লোক। তোমাকে ঘোল খাওয়ানোর কোনো ব্যাপার নাকি আমার কাছে? বিয়ে শাদী করবি না তাই বলে? তুমিও আব্বু, কাকে বিয়ে করব? ভাবির আনা ছেলেকে নাকি আমার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কাউকে? আব্বু, সামনের দিনগুলো খুব খারাপ যাবে, তাই না? তোকে বলেছি কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না। জীবন একটা চক্র রে অন্তু, সোজা ভাষায় বললে বৃত্ত। কোনো এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা আগে এগোবি, রেখাতে চক্রাকারে ঘুরে সেই প্রথম বিন্দুটা ঠিক তত নিকটে আসতে থাকবে। ঠিক যেমন রাত যতটা গভীর হয়, সকাল তত নিকটে আসে। কষ্টের যত গভীরে ঢুকবি, সুখ ঠিক ততটুকু কাছে আসবে। সুখের ক্ষেত্রেও তাই। সুখের মাঝে যতটা মজে যাবার সুযোগ পাওয়া যাবে, দুঃখকে ঠিক ততটাই কাছে কল্পনা করতে প্রস্তুত থাকতে হবে। কিছুই চিরস্থায়ী নয় অন্তু। অন্তু অভিভূতের ন্যায় চেয়ে রয় আব্বুর দিকে। পঞ্চাশোর্ধ্ব মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর। চোখে শীতল অভিজাত চাহনি, মুখের শুদ্ধতম গাম্ভীর্যতা। সুখ কি আব্বু? সুখ কেবল এক কল্পিত তত্ত্ব। দুঃখের সাপেক্ষে আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তত্ত্বকে সুখ বলে। অর্থাৎ শতভাগ দুঃখের মাঝ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে, ওই বিয়োগ ফলটাই সুখ। আর কেউ দুনিয়ায় শতভাগ দুঃখী নয়। মাথা নত করে হাসে অন্তু। তার সৌভাগ্য কি তার বাপ নয়? আব্বু, মেজো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারে দিতে পারতেন না? জানা নেই কি হবে ওখানে। কাকা ভালো মানুষ না, উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে না খুব। আমার লাগছে না? আমার চেয়ে বেশি লাগছে, আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ্য করছো এসব? আম্মুর দত্তের জমিটা। অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবের দায়িত্ব আমার না? তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সেই ঋণ পরিশোধের দায় কার? তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু যুক্তিযুক্ততা?
যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না, এমনকি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। তা পারবো কিনা জানা নেই। তাহলে তার ভরণ পোষণে খরচা করা টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি? এমনিতেই তাকে জীবনে ভালো তো রাখতে পারিনি আমি, এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে। তখন ঠিক ওই জায়গা বিক্রি করেই চলতে হবে হয়তো তাকে। এটা আমার কর্তব্যে খেলাপি না? মরার পরেও কর্তব্যের হেরফের হবে, বেঁচে থাকতেও যদি তাই করি। আমি তোর মায়ের সাথে এমনিতেও ঋণী, খুব ভার এই ঋণের। আমার ছেলের ওপর সেই ঋণ শখ আমি রাখতে পারি না যে সে তার মা আর তোকে দেখবে। অন্তু হাসল। ছেলের উপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলেছেন এই লোক। মানুষটা ব্যাপক অদ্ভুত আত্মসম্মানী। আগামী দিন বিচার আছে, আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে, জমি পেয়ে যাব, বিক্রি হয়ে যাবে, পাওনাদার আর আসবে না। তুই চিন্তা করিস না। আর কথা বাড়ায় না অন্তু, ভাবনায় ডুবে যায়। রাবের ভাগ্য নাকি কোনো নেকির ফল। মুখ্য সরল সহজ নারীটা হুটহাট তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল? কি করে এমন কাউকে এই শেষবেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায়? হুট করে অন্তুর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগলো। তার জীবনে এমন কেউ কি আসতে পারে না? ভাবি জিজ্ঞেস করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবিবা আম্মা বোঝেন না, তার একজন এমন কর্তব্যপরায়ণ পুরুষ চাই যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মোড়ানো এক মুঠো নিঃস্ব সুখ হবে। সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে। একটু অবাক হলো নিজের ভাবনায়। সম্পদ ছাড়া? উত্তর এলো হ্যাঁ, সম্পদ ছাড়া। যে পুরুষেরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয়। এই তো আব্বু সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজান হলো। রাবেয়া ঘরে ঢুকলেন। আমজাদ সাহেব জায়নামাজের উপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে পাশে দাঁড়ান। অন্তু এর সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বু বাথরুমে অজু করে এলো। আছে এই দুই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে। আব্বু আম্মুর তুলনায় বেশ খাটো, লম্বা চড়া, অভিজাত 90 দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুর কি বেমানান লাগছে। আবার হাসলো অন্তু। এই দুজনকে বেমানান লাগতে পারে না। এরা রবের সৃষ্ট জুটিদের মাঝে এক জোড়া। দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে, কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায়, অথচ মনের মিল অসীম। কিন্তু সব ভুলে বুক ফুলে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো। আব্বু নীরবে তার জন্য নিজের এক পাশটায় জায়গায় রেখে নামাজে দাঁড়িয়েছেন। অপর পাশে রাবিয়া বেগম। ইলেকশন এগিয়ে আসছে, প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝে। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যস্ত সময় কাটছে হামজার। জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে। সকাল 10টা। বাড়ির মেয়েরা রান্না শেষ করলো, পুরুষগুলো জাগেনি তখনও। শাহানা বললেন, এই যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠলো নাকি? শ্বশুর আব্বা এমনিতেও এখন উঠবে না আম্মা, আমি ওনাকে ডেকে আসি। সকাল সকাল ডাকতে বলেছিল, 10টা বেজে গেছে। রিমি বের হবার সময় তরু ঢুকলো রান্নাঘরে। শাহানা তরুকে জিজ্ঞেস করলেন, জয় উঠছে? তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানালার পর্দা ঠেলে কাজ সরিয়ে দিল। হামজা উপর হয়ে শুয়েছিল, মুখ কুঁচকে নড়ে চড়ে উঠল। কি করছো রিমি? পর্দা টেনে দাও। ঘুম যেন পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয় তা কি জানে এরা? নিজের মনেই আওড়ালো রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশি লোকটার, অথচ রিমির লোকটাকে একটু ভয় করে না, সংকোচ হয় না, খারাপ লাগে না। দাড়িগোপ পেরেছে লোকটার, নিজের যত্নে গাফলতি করছে ব্যস্ততায়। 3/4 প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোকটাকে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে? ছোট যুবকের মতো লাগছে। নেতাবাবু, আপনার নির্বাচনটা ফুরিয়ে গেল, উঠুন জলদি। আমার আর মেয়রের বউ হওয়া হলো না। তুমি খুব ক্ষমতালোভী বউ। আমার লোভ নেই, তোমার আছে আমার নেতাগিরির লোভ, আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসলো হামজার উরুর ওপর। অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরল হামজার। এরপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ঠিক ধরেছেন, ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপ ভাইদের ডাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি।
পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি। আব্বু উপজেলা চেয়ারম্যান, তাদের এক কথায় জেলা কাঁপাতে দেখেছি। বউ হয়ে এলাম তার ঘরে, তার কথায় যদি এরিয়া না কাঁপে ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে? যখন এসেছে আপনার হয়ে তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, সাথে আমার পদবীরও। এই আশাই তো প্রতিটা বেলায় গুনছি, নয়তো সেদিন আপনিই কেন, কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে। আব্বুর বয়স যাচ্ছে, চাচা রিটায়ার্ড নিয়েছে নিজে থেকেই, কার ক্ষমতায় বুক ফুলাবো আমি? আপনার নেতা বাবু। তোমাকে সবসময় শাড়ি পরতে বলছি না? রিমি উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টি শার্ট কুড়িয়ে নিল। হামজা বলল, আমাকে একটা পাঞ্জাবি বের করে দাও তো, তাড়াতাড়ি বের হতে হবে। জয় উঠেছে নাকি? জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না। রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে যেহেতু, ওই অবস্থায় কবির বা লিমন ওকে ধরে কোনো মতে রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায়। হামজার চোখে পড়া যাবে না। তরু রুমে ঢুকলো। রুমটা অন্ধকার হয়ে আছে, না ডেকে আগে আলো জ্বালালে এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে একটা। লুঙ্গি পরনে আর শার্টটা পরে আছে দরজার ডান পাশে ঝুড়ির ওপর, সেখানে ঝুলছে সেটা। হাত ঘড়ি এখনো হাতে, ওয়ালেট নিশ্চয়ই পকেটে। তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসলো, আলগোছে হাত ঘড়িটা খুলল, পকেট থেকে ওয়ালেট বের করলো। নাকে দুর্গন্ধ এসে ঠেকছে জয়ের মুখ থেকে। পুরো ঘরেও একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজলো, পেল বেডসাইড টেবিলের এক পাশে বাঁকা হয়ে পড়ে আছে। জয় ভাইয়া শুনছেন? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাই। জয়, এক কাপ কড়া করে চা বা ব্ল্যাক কফি আন, সাদার হ্যাং ওভার কাটছেই না। জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরুর, সবসময় আদেশ ধমক ভয়ের উপর রাখে। জয়ের আচরণ খিটখিটে, তরু বেশ ছোট জয়ের, হামজার খালার মেয়ে তরু। জয় সে হিসেবে তরুর খালার ননদের মেয়ে ছেলে। জয়ের যে দায়িত্বশীল একটা লুকানো আচরণ প্রকাশ পায় তরুর উপর, সেটা তরু দেখেছে খালি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তোর জন্য যা চোখে লাগে কিনা নে ডেকে হাতে দেয়। মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞেস করে, মুখ থুবড়ে আছিস কেন? জামাই মরছে? এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো তাঁতের শাড়ি এনেছিল সাথে করে, একটা রিমাকে দিয়েছে আর একটা তরুর। তরুর ঝুমকাও দুল খুব পছন্দের, সাথে দুজোড়া কালচে রঙা দুলও ছিল। মাথা ব্যথা করলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মধ্যে অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকুও তার। কোনোদিন ভুল করে বসেনি জয়, ভুল হবার আগেই ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে। অসুখের ঘরে কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে। তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কিনা। ভাবতে একটা শিহরণ ছড়িয়ে যায় দেহ মনে। জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকলো। বালিশে হেলান দিয়ে পা টান করে বসে আছে তুলি। জয়কে দেখেও দেখলো না, বিছানায় বসে কম্বলটা ফেলে দিল মেঝেতে। না ফেলে দিব্যি বসা যেত। রাতে খেয়েছিস? তা জেনে তোর কি? এখন যা কথা বলতে ইচ্ছে করছে না। কি আশ্চর্য আশা তোর! তুই বললি আর জয় তা মেনে চলে গেল। ইচ্ছে থাকলেও যাব না, কারণ তুই যাইতে বলতেছিস। এখন তেরামি না করে যা তো জয় রুম থেকে, ভালো লাগছে না। আর তো কারো ভাতারের সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতন এমনি ড্যাং ড্যাং করে বাপের বাড়ি এসে শাসরার মতো পড়ে থাকে না তারা। বিছানার উপর থেকে একটা কুশল তুলে ছুঁড়ে মারল তুলি। আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি? তুইও তো বাপের সম্পত্তি ফেলে এসে মামার বাড়ি পড়ে আছিস শাসরার মতো। আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়া কামড়ি করে অসহায় হয়ে এসে উঠেছি? বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরেও তোর বাপের এই ছোট লোক মার্কা ভাঙড়ি বাড়িতে এসে পড়ে আসি। তোমার বাপ মা এমনি পীর ভুজে কেন সিস্টার? আমি মরলে কোন বানেগা করপাতি? একটা লাথি মারি তোর ঘাড়ের ওপর, তার আগে বের হ আমার রুম থেকে। মন মেজাজ ভালো নেই এমনি। তোর রুম? এটা তোর রুম কেমনে? সেই কবেই তো তোরে কাল্টি করছে মামা। তো আমি কি করব? আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বলে তুই যেখানে যাবি যা, মা রাখা গিয়ে। আমার মেয়ে যাবে না তোর মতো খারাপের সাথে। আমি সেই বাড়িতে কিভাবে আবার যাব জয়? মামাকে বলেছিস? আব্বুকে কি বলবো? আরো চিন্তা করবে, সামনে ইলেকশন। এখন আমার ঝামেলা কি করে চাপাই তার উপর। সাহেব জানে? হামজা ভাই অল্প জানে। কি চাইতেছিস তুই এখন? আমি কি চাইবো? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো, কিভাবে আছে কিচ্ছু জানি না। এই
থামা, প্যান প্যান না করে কাহিনী কি? সকাল সকাল তোর এই কাউ কাউ শুনতে আসি নাই ঘুম কামাই করে। তুলি সুন্দরী, শরীরে বিভিন্ন স্থানে কালশিটা দাগ বোঝা যাচ্ছে। দেহের রং ফর্সা হবার ফলে আরও বেশি বোঝা যাচ্ছে। ফর্সা মুখের উপর চোখের নিচের কালি খুব চোখে বিঁধছে। কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি। কাঁদছে না ও। জয় তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না, না সান্ত্বনা দেবে, নরম সুরে আদরের কণ্ঠে বোঝাবে না। তবুও সকল দুঃখ শোনার দাবিদার সে। বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে আর হাঁটু তোলাচ্ছে। তুলি অনেকক্ষণ চুপ থেকে বলল, যা এখান থেকে। সীমান্তর নম্বরটা দে। না, দরকার নেই, আমি কথা বলে নেব, তুই শান্ত হ, মিটিয়ে নেব আমি। আচ্ছা আর কাঁদছি না জয়। জয় তাকালো তুলির দিকে। এখন ঠাটিয়ে দুটো চর মারতে দ্বিধাবোধ করবে না জয়। সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে, হোক বড় বা ছোট। হাত উঠে যায় খুব সহজে। তুলি নম্বর বলল। ফোন তুলে নম্বরটা জয় উঠে দাঁড়িয়ে বলল, খেতে আয়। আমার এখন খিদে পাইনি, পরে খেয়ে নেব, তুই খেয়ে বের হ। দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না, আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে। হামজা আর জয় বাড়ি থেকে বের হলো দুপুর 12টার দিকে। কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের উপর। এই পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তায় হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে। দুজনে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন চাচি? ভালো আছি বাপ। তোমার আব্বাই যে কইছিল একখান বিধবা তার কাট কইরা দিব, হক গলে পাইছে, আমি খালি পাই নাই। জয়ের দিকে তাকালো হামজা। জয় রোদ চশমা খুলে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে। ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই, আমি দিয়েছি সকলকে। কয়েকজনেরটা রয়ে গেছে, ওর মধ্যে আপনারটাও আছে। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন। এগুতে এগুতে ছোট দুটো ছেলে সালাম দিতে হাত কপালে উঠিয়ে সালাম ঠুকলো দুজনকে। এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল, এই তো কাকা, নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়েই শুরু করবো ইনশাল্লাহ। এলাকার মানুষ আগে আমার। আর এমনিতেও শীত নামানোর বৃষ্টি, এসব শীত এসে গেছে অলরেডি। এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস। গাড়িতে উঠে বসলো দুজন। হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল, তুমি পেছনে যাও, আমি এখানে বসবো। আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই এই জনমটাতে। তুই বড় হবি না এই জীবনে, তাই না? চান্স নাই ব্রো। কথা না বলে পেছনে যাও তো, রোদে গা পুড়তেছে আমার। গাড়ি চালাচ্ছে মেন রোড ঘেঁষে। হামজা জিজ্ঞেস করলো, সেদিন তোদের গাড়ির কি হয়েছে শুনলাম? কার জানি চুলকানি উঠছে মনে হয় আমায় নিয়ে। একটু মলম লাগানো দরকার, তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার। বাবাকে আবার ডেকেছিল থানায়, এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি। অসম্ভব। ওই পুলিশ শালাদের এক একটা মশার কয়েল টাইপ প্রশ্নে আমার মাথা 550 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়। হাঙ্গামা হবে আমি গেলে। ওরের বাচ্চা, মায়ের খাবি। বলি সবসময় ঠান্ডা মাথা নিয়ে চলবি। রাজনীতি একটা কৌশলগত চক্র, ঠিক আছে? সেখানে তোর এই ওভার টেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না। সাথে আমি তো রোজই ডুবছি। আমার সামনে আমার বদনাম করতেছো তুমি? আমি তোর পেছনে। কবির হেসে উঠল। সিটে মাথা ঠেকালো জয়। চোখ বুজে জিজ্ঞেস করলো, গন্তব্য কোথায় সাহেব? মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি। জয় দেহটা এলিয়ে দিল সিটে। মারির দাঁতের আগে জিব্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরালো পিছনে। ছেলে বড় হয়েছে ভাই, রাত হলেই ক্ষুধা লেগে যায় শরীরে। তোমরা একটা ব্যবস্থা করছো না? লজ্জা শরম, কোন হকারের কাছে বেঁচে বাদাম খাইছেন ভাই? আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই? 12 থালায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবি তুই? লাইফটাকে এখনো চেস করার আছে। এত সকালে বলি হাওয়া ঠিক না। তুই আসলেই মেয়েবাজি শুরু করেছিস জয়, আমার বিশ্বাসই হচ্ছে না। কবির হো হো করে হাসলো হামজার নাটকে। খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ঠোঁটে গুজিয়ে অস্পষ্ট স্বরে বলল, গুজব সব, আমি একজন ভালো লোক। তরুর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করে গাড়ির কাজ তুলে এসি অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবড়া মারল জয়ের কাঁধে। মরার তো আরো অনেক প্ল্যান আছে, এভাবে মরলে পাপ বেশি হবে তোর। তাই বলে তরুর দিকে নজর গেল তোমার? তুই আগে জানালার কাজটা নামা, শ্বাস আটকে মরে যাবো তো। ধোয়া জমে গেছে ভেতরে, ঠান্ডাও লাগছে। মরলে লাভ সবচেয়ে বেশি আমার। এবার মেয়র পদ আমার কনফার্ম। তোমার বাসের জানালা খোলো বাল। কবিরকে এসি অফ কর।
কবির আচমকা ব্রেক কষল। জয় নেমে দাঁড়ালো। লম্বা শরীরে সাদা লুঙ্গি জয়ের। হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। শীত ভালোই পড়ে গেল। হবু মেয়র সাহেব কি বলেন? মুস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে। মেয়র সম্বোধন করে কি অপমান করতে চাইছেন, নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন? আসলেই বুঝতে চাপ পাচ্ছি। হাসি মুখে যখন বলেছি শুভেচ্ছা বার্তাই ধরে নিন। রাস্তায় রাস্তায় পোস্টার শাটার কাজ শুরু হয়ে গেছে। শুভকামনা আপনার জন্য। হাত মেলালো দুজনে। হামজা হাতটা ছাড়িয়ে বুকে রাখলো হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথে বয়ে আসেনি। হামজা সাহেব দেখুন, লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে। যদিও এসব কথার কথা, তবুও লোকেরা তো জোরালো সন্দেহ কেন আপনাদের উপর? এ ব্যাপারে আগেও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এসে এখানেই থেকে যাচ্ছে। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলেছেন বা কতটা বাড়িয়ে বলেছেন জানি না। লোকের কতটা সন্দেহ আমার উপর তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায়। তবে ততটাও হবে না জানি, যতটা না বোঝাতে চেষ্টা করেছিলেন আপনি। লোক তো টুকটাক ভালোই বাসে আমাকে। রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বীহীন নই। মূলত যে জমি জমা সংক্রান্ত ব্যাপার ওই পরিবারে ঘটেছিল, তার বিচার আমি আর জয় করেছিলাম। সর্বশেষে সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ তার জমি সমস্যায় পড়ে বিক্রি করতেই পারে, ওরা আবার তো ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গেছিল। তবু আমি আরো কিছুদিন সময় দিয়ে এসেছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছরের বয়সী মেয়ে, সে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে যুক্তিতে মেলে না আসলে। কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি। লোকের চোখে এমনি পড়ে গেছি, যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলে তো আর ছাড়ছেই না। বুঝছেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায় বহু। মুস্তাকিন রোদ চশমাটা চোখে আটলো। দারুণ সুদর্শন একজন সুপুরুষের খেতাব পার মতো সবই আছে তার মাঝে। হামজা কথার মারপ্যাচে দারুণ দক্ষ এবং সুবিন্যস্ত কথার কৌশল। এত কম সময়ে এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে। আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চাচ্ছেন, সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আপনাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না। সাথে আমার নিজেরই গা জ্বলতেছে। দ্রুত কথা সেরে নিই। আমার চাচা শ্বশুর মানে সাবেক মেয়র সাহেব, এবার তাকে হারিয়েই জিততে হবে। সে কোনো কালে আমাকে ভালো চোখে দেখেনি, দেখছো না? তা কিসের ভিত্তিতে বলছেন? সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজেই। এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে এসে মেরে দিতে দিতে বাঁচিয়ে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব বলেন? এসব আমাদের সাথেই হতে থাকে। তবে এটা কি কাকতালীয় ছিল না অফিসার? তো আপনাদের গন্তব্য এখন কোথায়? মেয়র সাহেবের সাথেই দেখা করতে যাচ্ছি। সেদিনের ঘটতে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি, সেই হিসাব চুকাতে চাচ্ছেন? হামজা হাসল নিঃশব্দে। তার তলোয়ার মতো রাজকীয় অভিজাত গোফের সরু প্রান্ত পাক খেয়ে গেল হাসির দমকে। মুস্তাকিন আবার বলল, আচ্ছা, পরে টরে একবার কার্যালয়ে আসুন। এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না। অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা, তবুও একটু সময় করে আসুন। হ্যাঁ, চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বসল মুস্তাকিন। গিয়ে আবার মেয়র সাহেবকে খুন করে আসবেন না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট এক পেশে হাসি হাসল। আমাদের আগে আপনিই দেখছি শিওর, সেদিনের কাজটা মেয়র করেছে। খাড়া দুপুর, বাংলায় অগ্রায়ণ মাস পড়ে গেছে। ঠান্ডা গরমের কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামলো পরে। হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞেস করলো, আমি কি যাব ভিতরে? আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছো শালা, আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে? হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাক খ্যাক করে উঠল, তোমার ফোন না ঘন্টা, বালটা সারাদিন খালি বাজতেই থাকে। জন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়রের বাড়িতে দু ঘাগুর যাতায়াত আগে পরে আছে। বসার রুমে বসেই রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান জন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই। ওরা এসেছেই ভর দুপুরে অসময়ে। বাজার করার লোক জানিয়ে গেল, বসুন আপনারা, বাবু আসতেছে। যা পারে না তা মানাতে হবে কেন? ভদ্র বাংলার পেছন মারছে। খাপছাড়া মুখে লাগাম দে জয়।
নয়তো একটা থাপ্পড় মারবো, দুটো দাঁত পড়ে যাবে সামনের পাটি থেকে। ব্যাপার না, তবে তাতে তোমার 1000 খানেক ভোট কমবে এবার। তুই একাই 1000 ভোট মারবি? আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করো না এত ছোট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি। আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। জানতামই না। আগে বলেননি কেন সাহেব? আপনি আমার ভাই, অথচ পরিচয়ই ছিল না। এই সুখ আমি সইব কেমনে? জন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না মেয়র কাকা। দুপুরের ভোজে কি কি আছে সেটা বলুন। খারাপ নেই, পছন্দ হবে তোমাদের। খেলে তো ভালোই। এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চায়? আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়েই যাব। এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছে এবার, জানেন তো? কেন, ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকলেই তোমাদের পরিবারে ভোট পড়বে না? ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি হাঙ্গামার সাথে পরিচয় না হয়েই। বেশি দিন বরং ঝামেলা না হলেই খুব মিস করি ঝয় ঝামেলাকে। তো এভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে? তোমাদের মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়জনের কপালে জুটেছে রাজনৈতিক জীবনে? অনুরোধ করছি কাকা, আমি শুধু ছাত্রলীগ করে যে জনতার ফ্রেম জুটিয়েছি, আপনি 5 বছর মেয়র থেকে কেন আরো 10 বছর সময় নিলেও তার একাংশ নিজের করতে পারবেন না, বুঝলেন? আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছে তাহলে। তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে চাও? তাহলে সেই জেতাকে জেতা বলা চলবে নাকি? আমি শুধু আপনাকে বসতে বলেছি। তুমি বললে আমি বসে গেলাম। ভয় পেয়েছি খুব তোমাকে জামাই আব্বা। কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি। ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন, বুঝলে আপনি আপনা থেকেই বসে যাবেন অবশ্য। কি বুঝবো আমি? কত কিছুই তো রয়ে গেছে বোঝার। এমন কি বোঝার রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে, এবং সেটা তোমার বলাতে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকে ড্যামেজ করে ভাব। হাসালেন মেয়র সাহেব কথাটা বলে। আপনি বসে না গেলে বিশাল তামাশা খারাপ হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচনের ডাউন করবে। তামাশা আমরা না করতে শিখেই রাজনীতিতে 28 বছর কাটায়নি। এটা ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে? তুমি তো সেদিনের ছেলে। যা হোক, বলো কেন বুঝতে হবে আমাকে? আমি চাইছি তাই, এইটুকুই যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি এমনটা ভাবাটা কেমন উদ্ভট হয়ে যাবে না? নির্বাচন কেমন হওয়া চাই জানেন? 1000 কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকবো এমন। ইনফ্যাক্ট আমি আপনাকে আর নির্বাচন করতে দেব না, ব্যাস। এজন্যই আপনি বসে যাবেন। এর চেয়ে বড় কারণ দরকার নেই আর। না চাওয়ার কারণ? এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিষতে। এর উদ্দেশ্যটা কি? আপনি ডেকে আপনি কেন জয়কে মারবেন? জয় টপকে যাবে। 1000 বছরের পুরনো টেকনিক। এজন্য আমি বলি, রাজনীতি তরুণ জনতাদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষের এসব মারপ্যাচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মস্তে আমি লজ্জা পেয়েছি জানেন। আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব শুধু চেয়ে রইলেন হামজার দিকে সুচালো চোখে। হামজা জিজ্ঞেস করলো, কেন মারতে চেয়েছেন জয়কে? জয় নিঃসন্দেহে ছাত্রনেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ তলে তলে কুকুরটির অভাব রাখে না সে। তা তো আর অজানা নয় আমার। তবুও কোনোদিন তোমার গেটটু খুলতে চাইনি তোমার সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপট করে বেড়াও। একাই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কি করলো? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে তাতেও দোষ দিচ্ছে না, পুরুষ মানুষ করতেই পারে। কিন্তু আমার ডাক পড়লো 2 দিন পিবিআই ডিপার্টমেন্টে। বাড়িতে তল্লাশি চললো উল্টে পাল্টে। আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছে 2 ভাই। আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দিই কি করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে। বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনা বোধ তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না হামজা? আজও ঝন্টু সাহেবের যে চিন্তাধার এবং শীতল দাপটে আচরণ, তাতে হামজার খুব মজা পায়। বরাবরই এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল টিক্স চালিয়ে মনের মতো বিরোধী মনে হয় এনাকে। হামজা চুপ করে থাকলো কিছুক্ষণ,
পরে বলল, জয় এসব করেছে তা কোন ভিত্তিতে বলছেন আপনি? আবার ভিত্তি খুঁজছে ছেলে, দেখো কাণ্ড। জয় এসব করেনি। তা না হয় প্রশাসন জানে, কিন্তু তুমি তো জানি জয় করেছে। প্রশাসন যা জানে আপনার আমারও তাই জানার কথা। দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারবে না, ওরও তো একটা ক্লান্তি আছে অপরাধ করে। কালুও করতে পারে কাজটা, রাজনের লোকেরা করতে পারে। দিনাজপুরের যে একটা শীর্ষ সন্ত্রাস ত্রাসের সাম্রাজ্য গড়ে তুলে তাতে বাদশাহী করেছে তা ভুলে যাচ্ছেন আপনি কাকা। মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত শীতল ধূর্ত নেতাকর্মী হামজা, কোনো কিছুতেই বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায়। মেয়র সাহেব বলেন, রাজন নাও করতে পারে, তুমিও করতে পারো। ব্যাটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজছিলে না, ভিত্তি দেই তোমাকে। ধরো যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোনো কারণে, আর এখন তার দায় আমার উপর চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছো। দুটো নিশানা, একটা তীর। হতে পারে নাকি এরকম? আমাকে বসিয়ে মেয়র হবে পাটোয়ারি পরিবারের কেউ? এটাই তো বলতে এসেছো। যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পড়া হলো না, তীর লাগলো না আমার গায়ে। তোমরা 3 বাপ বেটাই জন্মের ফাঁসা ফেসে গেছো, আর বাড়ি চলে এসেছে বাড়ির ছেলে দুটো। বেশি বুঝছেন আপনি কাকা। জয় কিছুই করেনি। আমি যা কামিয়েছি এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজাল ভাবে। তবে এত তাড়াতাড়ি লাভ দিয়ে কলা খাওয়ার স্বপ্ন নেই আমার। মোরেবার এবার নির্বাচন করছেন না আপনি, সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি, অথবা আমার জোর হতে পারে সেই জোরের জেরে শুধুই আমার ইচ্ছে। আপনার শাস্তি এই যে প্রতীক বের হবার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে, ঠিক আছে? ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনো রকম ব্যালট পেপার থাকবেই না। আপনি যা করেছেন তা তো ভারী পড়বেই আপনার উপর। ও তুমি চিন্তা করো না বাপ, আমি ভার বয়ে নেব। একটু বেশি ভার কাকা, আপনার শান্তিতে নাও কুলাতে পারে। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল। মেরুদণ্ডের হাড় ভেঙে গুঁড়ো হবার চান্সও আছে। তাই নাকি? আপনার ইট বালুর বিশাল ব্যবসা আছে না, কার নামে যেন চলে? আপনার বউ থুক্কু চাচির নামে, নাকি মেয়ে? ঝিরি এন্টারপ্রাইজ। ঝিরি কার নাম কাকা? মেয়র সাহেব ভুরু কুচকালেন। জয় ফোনে স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাঁপির সাথে তোলা এক ভিডিও। কয়েক সেকেন্ড পরও তার অ্যাঙ্গেল চলে গেল গাড়ির ভেতর থেকে জানালায় দিয়ে হাত বাড়িয়ে পেছন দিকের দৃশ্যকে শ্যুট করা কোনো ভিডিও ফুটেজ। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে এই গাড়ির সামনে ছিল, তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গেছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে। সেদিন যখন সে কবিরের ভ্যাটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল, ঝন্টু সাহেবের মুখভঙ্গিমা দেখে বোঝা গেল না তিনি কি করবেন। সব খাঁটি রাজনীতিবিদ, বহু বছরের চলাচল এই পথে তার। দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেরটাই হামজার শ্বশুরবাড়ি। জয় খোঁচা মারল, যাও শ্বশুর বাড়ি, মধুর হাড়ি ভেঙে পেট ফুলিয়ে এসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে তা বলছি না, গিলবে, গিলে পেট ফুলাবে। তোমাদেরই তো দিন, আমরা বাল সিঙ্গেল মানুষ, না আছে বউ না আছে শ্বশুর বাড়ি। হামজা কনুইতে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝেই দুজনে কুস্তি বেঁধে গেল একজোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে হাঁপায়। তোমার ওই পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহ ব্যথায় না হোক বিরক্তিতেই বেরিয়ে আসবে। এই গায়ে ডিও মিও কিছু মারো না, সে কি গন্ধ, ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তার ওপরে। জয় ঝেড়ে দৌড়, সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে বলল, তুমি থানায় না কোথায় যাবে যাও, আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব। রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। ভালো। আলগা জ্ঞান দিতে আসবে না, কানে ব্যথা হয় আমার। সকাল 7টার বাস। আমজাদ সাহেব রাবে এবং অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন। আমজাদ সাহেবের সিটটা আলাদা, কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটি মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়ালো। আব্বু তুমি আমার পাশে বসো,
আমি ওই আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বলেন অসুবিধা হলে ডাকতে। অন্তিকের আশা ছিল আজ বাপের সাথে, এসেছে অন্তু। জন চাচাতো ভাইয়েরা এসে নিজের বাপের পাশে দাঁড়াবে। আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলেছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে। অন্তুর একটা বড় ভাই আছে, এই কথা স্বীকার করতে বাধে তার আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো। অন্তুকে নিতে চাইছিলেন না আমজাদ সাহেব। মেয়ে মানুষ, সালিশিকে অত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা। অন্তু দৃঢ় গলায় বলেছে, আপু, আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি শুধু হয় আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে, আর কিছু না হোক তোমার সন্তান হিসেবে তোমার পাশে, তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানোর আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না। সমাজ কি বলবে, সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি। তুমিই বলো, সমাজের মুখ আছে বলবে, খারাপও বলবে, ভালো খুব কমই বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলতাহীন কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পদদলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মেরেছে, তারাই কেবল আমার হয়ে রয়ে গেছে যুগে যুগে। আমজাদ সাহেব স্নেহ ভরে তাকালেন মেয়ের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নেকেবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরও হালকা কুঁচকে আছে। তিনি গম্ভীর স্বভাবের মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তু খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিকা সে আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের ঝুঁটিতে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করত। অন্তু চিৎকার করে অন্তিক আব্বুকে বলতো, এই প্যাপুকে কোথা থেকে তুলে এনেছো আব্বু? খালি সারাদিন ম্যামে করে। কিছু হয়েছে ওর? কোনো সমস্যাই নেই, তবুও ক্যাকে করে উঠছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে। আবার এইসব প্যাপু লাগবে না, শুধু শুধু ভাগ বসাতে এসেছে। অন্তু আরও জোরে চেঁচাতে থাকতো। অন্তিক হেসে লুটুপুটি খেত রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরোনোটা কি খুব জরুরি ছিল? সম্পর্কে যখন এত মায়া, তবে সেই সম্পর্কে সমীকরণের মান দুর্বল নয় কেন? জীবনের মনে মনে বদলে কেন যায়? আজ অন্তু একা এক পাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল, নেই। সে রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে। অন্তিক কেন বদলেছে? অন্তুর মেজ ফুপুর বাড়ি দাদাবাড়ির পাশে। এই ফুপুকে দাদাভাই নাকি বেশি ভালোবাসতেন, এজন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছে রেখেছিলেন। তার বাড়িতেই দুপুরে খাবার খেলো তিনজন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব। মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলে কোনো যুক্তি যে আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না। ঋণে ভরে আছি, লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজো ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে? ছিল নাই বা কবে? আমি আর কি কইতাম ভাই, আমার মেয়েডারে খোঁজার সাথে বিয়া দিছে, পুকুরটায় মাছ চাষ করে খায়। আমার কোনো অধিকার নাই সেখানে, আমি নিজে মরতেছি এই দুঃখে। তোরে আর কি কই, মেজো ভাই ধর্ম ইমান নাই। অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রকারে আবর্তন করছে। সালিশ বসলো আসরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব বুদ্ধি তুলে আনলেন সেই মুঘল আমলের। কবে আমজাদ এখান থেকে চলে গিয়েছে আর আসেনি। তার জমি চাষাবাদ করে সে ঠিকঠাক রেখেছে। দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থাকছে, আবার এখানে ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না। অন্তু রুখে দাঁড়ালো। মাতব্বর মশাই কি বলল? চাচা যান, আমার দুটো কথা আছে। এখন এটা বলবেন না আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় এবং পুরুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট এবং মেয়ে লোককে তো দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে। এরপর আর কেউ অবশ্য কিছু বললেন না, অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলোর। অন্তু চাচাকে বলল,
আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন কাকা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্রানুসারে আপনিও দিনাজপুর থাকেন না। এখানে আপনার যে পুকুর হিসেবে জায়গা পড়ে আছে ওটা আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন। আপনার ওই জায়গা আব্বুর নামে এবং আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্টার করার দুটো দলিলে দুজন সই করবেন এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসেবে করাবো। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো ওই কথাই রইল কাকা, কাল কোর্টে আসুন। সকলে একদম থ মেরে গেল। খেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব। চড়াইয়া দাঁত ফালাই দিমু, বেয়াদ্দব মেয়ে লোক। তোর মতন কুলঙ্গার মাইয়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমিতে আইছে তোর বাপ। এক ঘরে করতো তোর এই সমাজ, তোর মতো মাইয়ার এই পাড়ায়। জি জি, কেন নয়? এই পাড়ার এই সুবিচারের ভয়েই তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে। আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে, এজন্যই দূরে আছি। লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আব্বুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনা জায়গা বিনা নোটিশে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকায় হয় সে এলাকার পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে কাকা। অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়, সেই সাহস আছে নাকি আমার? অন্তর্মুখে নেখাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। সেই চোখে প্রতিবাদ, সেই চোখের তারাই সাম্যবাদ। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটোটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন, কিন্তু কাটিয়ে দিল অন্ত। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বলেন, ও আমজাদ, মাইয়াডারে উকিল বানাইলেও তো পারো গো। মাইয়া তো সুন্দর ভালা কথা কইতে পারে দেখতেছি। মাইয়াডারে পড়াইও, বহুদূর যাইবে হে। দোয়া করবেন চাচা, সেই আশাই আছে। শেষ অবধি মুখে মুখে একটা ফয়সালা এলো। আফজাল সাহেবের গলের যে অংশ আমজাদ সাহেবের জায়গায় চড়ে গিয়েছে সেটুকু ভেঙে জায়গায় বের করে দিতে হবে, এবং যেহেতু গল ইট পাথরে করা নয় এই অংশ, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারেন। অন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিকমতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট, স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল।